নমস্কার। ভিটপিতে তোমাদের সবাইকে স্বাগত। ভিটপি মানে হল ভিটামিন পি। ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, ডি, ই, কে এর মতোই এটাও একটা ভিটামিন। এই যে বিজ্ঞানের বইতে পড়েছিলাম, ভিটামিন আমাদের শরীরের বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। অনেকটা ওই মাটনে পেঁপে দিয়ে রান্না করার মতো। ভিটামিন পিও ঠিক তাই। পি মানে প্রেম, পি মানে পরকীয়া, পি মানে পরিবার, কত কিছু। আমাদের জীবনে এই সব পি নিয়েই নানা স্বাদের মৌলিক গল্প শোনাবো আমি শ্যামাশ্রী। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশের বেল আইকনটি ট্যাপ করে দিও, তাহলে আমি গল্প আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিটামিন পি মেশানো গল্প। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এখানে কাপড় কাচা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ধোপার ঘাট বা ধোবিঘাট। কি আজকাল দেখাই যায় না, তাই তো? আছে, এখনও আছে, তবে তার বাইরের চেহারাটা বদলেছে। এটা ডিজিটাল যুগ। কোডিংয়ের জানা ছেলেপুলেরাও একটা করে অ্যাপের ভ্রূণ বানিয়ে অ্যান্ড্রয়েডের গর্ভে প্রতিস্থাপন করে এক একটা সন্তানকে মার্কেটে ছেড়ে দেয়। তেমনই এটা একটা অ্যাপ, হোয়াটসঅ্যাপ। আর এই হোয়াটসঅ্যাপে মাস 5 হলো পিক আপ অ্যান্ড ডেলিভারি স্টাফ হিসেবে চাকরি করছে আকাশ পাল। নিতাইনগরের মোড়ে বেশ কিছু অ্যাপ কোম্পানির ছেলেপুলেরা সকাল থেকেই জমায়েত হয়। অ্যাপের মাধ্যমে তাদের কাছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ইনস্ট্যান্ট বাজার করে দেওয়ার আর্জি আসে, আর ওরা সেই আর্জি পালন করে টাকা আয় করে। আকাশ অবশ্য বাজার করে দেয় না, কাস্টমারদের বাড়ি থেকে অপরিষ্কার জামা কাপড় নিয়ে এসে কোম্পানিকে দেয়। কোম্পানির ওয়াশিং স্টাফেরা তা কেচে কুচে আয়রন করে ফেরত দেয়। আকাশের মতো ডেলিভারি বয়রা সেগুলো আবার ডেলিভারি দিয়ে আসে। এ তো গেল খাতায় কলমের কাজ। আকাশ শুনেছে তাদের হোয়াটসঅ্যাপে কয়েকজন কাজ করতে করতে নানা রকম উপরি আয়ের ব্যবস্থা করেছে। সিগারেট থেকে শুরু করে বিভিন্ন রকম আইনি বেআইনি নেশার জিনিস পৌঁছে দেওয়া ইত্যাদি। আকাশও ইতিমধ্যে 2-1 দিন কিছু কিছু ক্লায়েন্টের এই রকম উপরি কাজ করে দিয়েছে। সে নিজে মদ্যপান না করলেও যেদিন মদের দোকানে লাইন দিয়ে দামি মদ কিনে ডেলিভারি দিয়েছিল, তার সারা শরীরে একটা উত্তেজনা শিরশির করছিল। উত্তেজিত হলে আকাশের হাতের তালুতে যেন কালো মেঘ জমে। উত্তেজনা বাড়লে সেই মেঘ ঘাম হয়ে হাতের তালু ভিজিয়ে দেয়। এ তার বহু দিনের রোগ। সেদিনেও বাইকের হাতল ভিজে চপচপে হয়ে গেছিল। দেখতে দেখতে একটা পিক আপ কল ঢোকে। আকাশ ভালো করে ম্যাপটা দেখে নিয়ে বোঝে পৌঁছতে প্রায় মিনিট 15 লাগবে। ড্রিমল্যান্ড রেসিডেন্সি হাউজিং কমপ্লেক্সটা চেনে আকাশ। ভেতরে 15 তলার 6টা বিল্ডিং। গত রবিবারে ওই কমপ্লেক্সে তাদের কোম্পানি থেকে একটা প্রমোশনাল ইভেন্ট করা হয়েছিল। বাজারে এই ধরনের একটা অ্যাপ এসেছে, এই প্রচারই ছিল তার উদ্দেশ্য সফল হয়েছে। 4-5 দিনের মধ্যে এই কমপ্লেক্সে এই অ্যাপ খানেকবার ডাউনলোড হয়েছে। সেই রিপোর্টও আকাশের মোবাইলে এসেছে, কিন্তু অর্ডার এই প্রথম। আকাশ মোবাইলে ম্যাপ সেট করে বাইক স্টার্ট দেয়। এই 160 সিসির বাইকটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বাবাকে ঝোলাঝুলি করে আকাশ বাগিয়েছিল। সবটাই ঠিক ছিল, কিন্তু সেই বাইকের গায়ে একটাও আঁচড় না ফেলে একটা আশ্চর্য অ্যাক্সিডেন্টে আকাশের বাবা মারা যায়। বেসরকারি অফিসের সাধারণ কর্মী আকাশের বাবা। মৃত্যুর পর সেই কোম্পানি থেকে সহানুভূতি ছাড়া আর বিশেষ কিছু সাহায্য পায়নি।
আর্থিক সচ্ছলতা কাকে বলে আকাশ কোনোদিনই খুব একটা বোঝেনি। তাই বাবার মৃত্যুশোক সামলাতে সামলাতেই মাত্র 20 বছর বয়সেই কলেজের পড়াশুনো আপাতত মুলতুবি রেখে রোজগারের পথ খুঁজতে বেরিয়েছিল আকাশ। মোটামুটি এই 5 মাসে রোজগার ভালোই হয়েছে। শুধু যে তাদের মা ছেলের সংসার মোটামুটি চলে যাচ্ছে তা নয়, আকাশ একটু একটু করে বেশ টাকাও জমিয়েছে। আকাশ ড্রিমল্যান্ড রেসিডেন্সির গেটে এসে দাঁড়ায়। সিকিউরিটিদের মোবাইলে ছবি তুলে নাম, ফোন নাম্বার, গাড়ির নাম্বার লিখে আকাশ এগিয়ে যায়। নির্দিষ্ট ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই একটা বছর 16-র মেয়ে দরজা খুলে দাঁড়াতেই এক মুহূর্তের জন্যে আকাশের বুকটা ধক করে ওঠে। শর্টস আর স্প্যাগেটি টপে এ যেন জ্যান্ত পরী সামনে দাঁড়িয়ে আছে। আকাশের মুখ থেকে কোনো কথা বেরোয় না। ভেতর থেকে একটা মহিলা কণ্ঠস্বর চিৎকার করে ওঠে, হুজ দেয়ার নিকি? নিকি নামের মেয়েটি উত্তরের জন্য সামনে তাকাতেই আকাশ সম্বিত ফিরে বলে, ওয়াশআপ ম্যাম, পিক আপ ছিল। লন্ড্রি বয় মামা, তুমি দেখো প্লিজ। নিকি দরজা থেকে সরে যেতেই একজন ছিপছিপে মহিলা জিন্স আর শার্টে বেরিয়ে আসে। আকাশ দেখেই বোঝে ভদ্রমহিলা বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছে। একটা লম্বা বাস্কেট দরজার পাশেই রাখা ছিল। ভদ্রমহিলা পা দিয়ে অসভ্যের মতো সেটাকে আকাশের দিকে ঠেলে দেয়। কাউন্ট করে নাও। আকাশ খুব একটা বেশি কথা বলে না। বাস্কেট থেকে গুনে গুনে জামা কাপড়গুলো তার ব্যাগে নিতে থাকে। 16 পিসেস ম্যাডাম। ওকে, ডেলিভারি কবে হবে? আপনার অ্যাপে নোটিফিকেশন আসবে ম্যাডাম। ওকে। মহিলা আর কোনো কথা না বাড়িয়ে দরজা বন্ধ করে দেয়। এই 5 মাসের অভিজ্ঞতায় আকাশ বিভিন্ন ধরনের কাস্টমারের মুখোমুখি হয়েছে। ছোটবেলা থেকে যেসব ছোট ছোট আচার ব্যবহার মায়ের থেকে শিখেছিল, বাস্তব জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছে সেগুলো অস্তিত্ব খুবই সামান্য। এই যে ভদ্রমহিলা একটু আগে সামান্য সৌজন্যটুকু না দেখিয়ে দরজাটা মুখের উপর বন্ধ করে দিল, মা হলে বলতেন, বাবু, কারোর মুখের ওপর দরজা বন্ধ করতে নেই, তাতে তাকে অপমান করা হয়। অপমান। আকাশ নিজের মনেই হেসে ফেলে। এই 5 মাসের অভিজ্ঞতায় অপমান কি করে হজম করতে হয় সে ভালো মতো শিখে গেছে। তাদের কোম্পানি থেকে মাসে একবার কাস্টমার হ্যান্ডেলিংয়ের ওয়ার্কশপ করানো হয়। সেখানে বলা হয় কিছু কিছু জিনিস মানিয়ে নিলে আর মেনে নিলে লাভ বই ক্ষতি হয় না, কিন্তু আকাশ টের পায় তার ক্ষতি হয়। আসলে ছোটবেলা থেকে আকাশ আদর আর কদর দুটো পেয়েই অভ্যস্ত। ছোটবেলায় অপরিচিত আন্টিরাও তার গাল ধরে আদর করে বলতো, কি কিউট ছেলেটা। ক্লাস 9-এ পড়ার সময় পাড়ার সমাধি আকাশের কোঁকড়ানো চুলে হাত ঘষে দিয়ে বলেছিল, দিন দিন এমন হ্যান্ডু হয়ে উঠছিস কেন রে? তোর মা কি খাওয়াচ্ছে তোকে? লজ্জায় আকাশের ফর্সা কান দুটো লাল আর হাতের তালু দুটো ভিজে চপচপে হয়ে গেছিল। তারপর বয়স যত বেড়েছে সে বুঝতে পেরেছে তার চেহারার মধ্যে অন্যরকম ব্যাপার আছে। ইংলিশ মিডিয়ামের বন্ধুদের থেকে জেনেছে এটাকে এক্স ফ্যাক্টর বলে। ফুটবলটা ছোটবেলা থেকেই ভালো খেলে বলে তার চেহারায় কখনো মেদ জমেনি। আজকেও সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বিকেলে তার মাঠে যাওয়া চাই। ফলে ছোটবেলার সেই আদর সেভাবে না পেলেও কদর যে দিন দিন বেড়েছে সেটা টের পায়। তাই যখন অসভ্য কাস্টমারদের অসভ্যতার শিকার হতে হয়, সে ভিতরে ভিতরে জ্বলে যায়। ঘুমের মধ্যে সারা রাত চোয়ালে চোয়াল চেপে হাতের মুঠি শক্ত করে অপমান হজম করার চেষ্টা করে। ট্রেনিংয়ে দীপুদা একদিন বলেছিল, শোন, খুব বেশি রাগ হলে সঙ্গে সঙ্গে এই জিপটা টাগড়ায় ঠেলে ধরে থাকবি, হ্যাঁ? দেখবি 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবি। টোটকাটা আসল সময় কোনোদিন মনে না পড়লেও আজ আকাশের মনে পড়ে। সঙ্গে সঙ্গে জিভ দিয়ে মুখের টাগড়াটা চাপ দেয়। জিভের দুপাশে একটা অস্বস্তি হতে থাকে। তার মধ্যে সে লক্ষ্য করে বিনা কারণেই বাইকটা সে প্রায় 70 স্পিড তুলে ফেলেছে।
মুহূর্তের মধ্যে ক্লাচ টিপে গিয়ার ডাউন করে স্পিড কমিয়ে ফেলে। বলতে বলতে মোবাইলে আরেকটা পিকআপ অর্ডারের নোটিফিকেশন ঢোকে। ওয়াশআপের ড্রাইং ইউনিট থেকে মোট 4টে ডেলিভারি তোলে আকাশ। সাধারণত একটা কাস্টমারের পিকআপ যারা করে ডেলিভারিও তাদেরকেই করতে হয়, কিন্তু কোন দিন কাকে ডেলিভারি করা হবে সেটা আগের থেকে জানা যায় না। আকাশ ডেলিভারিগুলো চেক করতে গিয়ে দেখে আজ ড্রিমল্যান্ড রেসিডেন্সির একটা ডেলিভারি আছে। আর্জেন্ট ট্যাগ না দেয়া থাকলে ডেলিভারিগুলো সাধারণত বিকেল 4টের থেকে দেওয়া শুরু হয়। আকাশ ডেলিভারি রুটটা প্ল্যান করে নেয়। আজ আবার ইভিনিংয়ে একটা ফুটবল ম্যাচ আছে, তাই ঠিক করে দূরের ডেলিভারিগুলো আগে করে একেবারে শেষে ড্রিমল্যান্ড রেসিডেন্সির ডেলিভারিটা করবে। ওখান থেকে নিতাইনগরের খেলার মাঠের দূরত্ব খুব বেশি হলে 15 মিনিট। আকাশ দ্রুত বাইক নিয়ে বেরিয়ে যায়। সন্ধে এখনো নামেনি। আকাশের বাইকটা ড্রিমল্যান্ড রেসিডেন্সির বাইরে দাঁড়ায়। বাকেটটা পিঠে চাপিয়ে যখন 13 তলার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই ভেতর থেকে প্রচণ্ড চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তোমরা পেরেন্টস? কিসের পেরেন্টস তোমরা? কি এমন কস্টলি চকলেট চেয়েছি? ইগনাইটের একটা চকলেটের দাম তোমরা দিতে পারো না? ডোন্ট টক টু মি লাইক দ্যাট নিকি। অত কস্টলি চকলেট আমি তোমায় দেব না, তোমার পাপার কাছে চাইবে। উইকলি তো যাও দেখা করতে, তখন চাইতে পারো না? তোমাকে বললে তুমি পাপার দিকে ঠেলে দাও, পাপাকে বললে পাপা তোমার কাছে চাইতে বলে। কি পেয়েছো কি তোমরা? আমি কি টেনিস বল? লুক নিকি, তোমার এডুকেশন আর অ্যামিউজমেন্টের দায়িত্ব তোমার বাবার। এত ফালতু টাকা আমার কাছে নেই। তা থাকবে কেন? নিজে তো প্রত্যেক মাসে ডিউটি ফ্রি থেকে 2 লিটার 5 লিটার সব তুলে নিয়ে আসো। চকলেট দেওয়ার টাকা তো থাকবেই না তোমার কাছে। মুখ সামলে কথা বলো নিকি। 2 লিটার 5 লিটার যাই আনি না কেন সেটা আমার টাকায় আনি, তোমার পাপা সেটা প্রোভাইড করে না। দরজার এপারে দাঁড়িয়ে আকাশ ধারণা করে নেয় এই নিকির মা খুব খারাপ একজন মহিলা, আর নিকি অসহায়। কিন্তু তারই বা কি করার আছে? এখানে দাঁড়িয়ে থাকলে টুর্নামেন্টে যেতে দেরি হয়ে যাবে। ভাবতে ভাবতে আকাশ কলিং বেল টিপে দেয়। যাও, দরজাটা খোলো। আমি পারবো না। এই রে, মা মেয়ের এই যুদ্ধের মধ্যে ফেসে গিয়ে আকাশের ফুটবল ম্যাচটা না মিস হয়ে যায়। আকাশ অধৈর্য হয়ে আবার বেল বাজায়। এবার 2 বার। এবার দরজাটা খুলে যায়। সেই শর্টস আর একটা টপ পরে নিকি নামের মেয়েটা সামনে এসে দাঁড়ায়। ম্যাম, জামা কাপড়গুলো ডেলিভারি ছিল। থ্যাঙ্কস। কিন্তু আকাশ দাঁড়িয়ে থাকে। আর কিছু? ম্যাম, ওটিপিটা? ও, ওটা মায়ের মোবাইলে আছে। জাস্ট এ মিনিট। ও আচ্ছা, 2টো ড্রাই ক্লিনিং আছে, ওটা কি তুমিই নিয়ে নেবে? হ্যাঁ ম্যাডাম, দিয়ে দিন, অসুবিধা হবে না। নিকি ঘরের ভিতরে ঢুকে যায়। আকাশ লক্ষ্য করে তার হাতের তালুটা ঘামছে। ঘামছে মানে একেবারে জবজবে হয়ে গেছে, এই যেন হাত ধুয়ে এলো। বলতে বলতে নিকি এসে ওটিপি দেয়। মোবাইলে সেই ওটিপি ইনপুট করতে গিয়েও অস্বস্তিতে পড়ে। ডেলিভারি ডেট তো 14 দেখাচ্ছে, পেয়ে যাব তো? অ্যাপে দেখালে নিশ্চয়ই পেয়ে যাবেন ম্যাডাম। আমার কিন্তু 14তে একটা পার্টি আছে। কোনো মতে আকাশ নিকিকে নিশ্চিত করে হাতের তালু মুছতে মুছতে ব্লেজার 2টো নিয়ে থ্যাঙ্কস বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। খেলার মাঠে ঠিক সময় ঢুকলেও আকাশের পারফরমেন্স খুব খারাপ হয়। 2টো শিওর শট গোল খুব বাজেভাবে মিস করে। শেষে নিজেই ক্লাবের কোচকে বলে হাফ টাইমের পর রিপ্লেসড হয়ে যায়। খেলার শেষে জেতা ম্যাচ ড্র করে ফেরাতে আকাশ খুব মুষড়ে পড়ে। কিন্তু সেটা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া, মুড়ি চানাচুর মেখে নিয়ে ডেলি রিপোর্ট পাঠানো, মাকে সবজি কেটে দেওয়া, রাতে ঘি আর আলু পোস্ত দিয়ে ভাত খাওয়া, সব কিছুই আকাশ করে। কিন্তু সারাক্ষণ তার মেজাজটা বিরক্তিতে ভরা থাকে। মা 2-1 বার জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা। আকাশ কোনো উত্তর দিতে পারে না। কি করে দেবে? আকাশ তো নিজেই জানে না কেন তার মেজাজটা এমন তিতকুটে হয়ে আছে। বাবা মারা যাবার পর থেকে আকাশ মায়ের ঘরেই মেঝেতে বিছানা করে শোয়।
সারাদিন বাইক চালানোর স্ট্রেসে মোবাইলে রিল দেখতে দেখতে কিংবা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ না রিল দেখতে ভালো লাগছিল না গল্প শুনতে। হঠাৎ কি মনে হতে সোশ্যাল মিডিয়ায় ড্রিমল্যান্ড রেসিডেন্সি লিখে সার্চ করতেই নিকিতা বসু নামের প্রোফাইলটা খুঁজে পায়। প্রোফাইলে ট্যাপ করে নিকিতার ছবি দেখেই আকাশের চোখ, মুখ আর মন থেকে বিরক্তি ভাবটা কেটে যায়। প্রোফাইলটায় নিকিতার নানা রকম ছবি পোস্ট করা, বেশিরভাগই সাহসী জামা কাপড়ের বিজ্ঞাপন, মাঝে মাঝে নাচের ভিডিও। একটার পর একটা ছবি আর ভিডিও স্ক্রল করতে করতে নিকিতার কথা ভাবতে থাকে। মেয়েটা কি যেন নাম বলছিল চকলেটটার? ইগনাইট। সে মোবাইলে ইগনাইট লিখে সার্চ করে চকলেটের দাম দেখে তো হাঁ হয়ে যায়। তাহলে তো মেয়েটার মা সত্যি কথাই বলছিল। চকলেটটার দাম ৩,৫০০ টাকা। আকাশ হিসেব করে দেখে তার ১ সপ্তাহের আয়। নিজের মনে মনেই ভাবে, তাতে কি হয়েছে? মানুষের অনেক শখই তো তার আয়ের হিসাবে বেশিই হয়। বাবা যে বাইকটা কিনে দিয়েছিলেন সেটাও তো বাবা ৩ বছরের ইএমআইতে কিনেছিলেন। তার মানে ৩ বছরের সঞ্চয়। নানা রকম ভাবতে ভাবতে আকাশ তার মোবাইল থেকে চকলেটটা অর্ডার দিয়ে বসে। এমনিতে নেশা ভাঙ করে না আকাশ, ফলে হাত খরচ একটু কমই। তার ওপর টাকা জমানোর নেশা আছে। সেই জমানো টাকা থেকে কড়কড়ে ৩,৫০০ টাকা ইউপিআই পেমেন্ট করে দেয়। শুরু হয় এক অন্তহীন অপেক্ষা। চকলেট তো পরের দিনেই ডেলিভারি হয়ে গেল, কিন্তু শুধু চকলেট ডেলিভারি করতে তো আর নিকি নামের মেয়েটার ফ্ল্যাটে যেতে পারবে না। তাকে অপেক্ষা করতে হয় কবে ব্লেজার দুটো ডেলিভারি করতে যাবে। ডেলিভারি ইউনিটের ইনচার্জকে জিজ্ঞেস করলে সে বলে, 14 তারিখ ডেট আছে, 14 তারিখের মধ্যে পেয়ে যাবি। ড্রাই ক্লিনিংয়ে এরকম সময় লাগে। তাও আকাশ রিকোয়েস্ট করে তাড়াতাড়ি দেওয়া যায় কিনা। ডেলিভারি ইউনিটের ইনচার্জ গুটখা খাওয়া দাঁতগুলো বার করে বলে, কেন রে, তোর বউ নাকি? মুহূর্তের মধ্যে আকাশের কান দুটো গরম হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, বাজে কথা কেন বলো? কাস্টমার বলছিল তাই বললাম। ফলে অপেক্ষা করা ছাড়া আকাশের কাছে কোনো উপায় থাকে না। এই রকম অপেক্ষা শেষ কবে করেছিল ভাবতে ভাবতে মনে হয় এ যেন তার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন। সেদিনও আগের দিন রাতে খবর পেয়েছিল আগামী দিন বিভিন্ন সাইটে রেজাল্ট বেরোবে। সেই রাত থেকে যতক্ষণ না রেজাল্ট বেরিয়েছে আকাশের বুকের ভেতরটা যে কীরকম করছিল সে কোনোদিন কাউকেই বুঝিয়ে বলতে পারেনি। এই কদিন আকাশের বুকের ভেতরে ঠিক সেই রকমই একটা অস্বস্তি ফিল করছিল। এক একটা ডেলিভারি নোটিফিকেশন ঢোকে আর তাড়াহুড়ো করে দেখে ড্রিমল্যান্ড রেসিডেন্সির নাম আছে কিনা। আকাশের এই পরিবর্তনটা সঞ্জীব লক্ষ্য করেছিল। সঞ্জীব তাদেরই কোম্পানির ডেলিভারি বয়, তবে একটু সিনিয়র। এর আগে বিভিন্ন কোম্পানিতে ডেলিভারি কাজ করত। এই কোম্পানিতে ডেলিভারি ছাড়াও কাস্টমারদের কমপ্লেন, গ্রিভান্স ইত্যাদি সামলানো তার কাজের মধ্যে পড়ে। ট্রেনিংয়ের সময় শুনেছিল সঞ্জীবের একটা অদ্ভুত ক্ষমতা আছে। কথা বলতে শুরু করলেই অন্য ধরনের একটা হাসি ঠোঁটের বাঁকে ফুটে ওঠে, আর সেই হাসির সামনে নাকি অনেক বদমেজাজি মানুষও শান্ত হয়ে যায়। এই সঞ্জীবই আকাশকে হঠাৎ জিজ্ঞেস করে বসে, কি হয়েছে? চোখ মুখ শুকিয়ে গেছে কেন? সম্বিত ফিরেই আকাশ অস্বীকার করে, কোথায়? না তো। না তো? সত্যি করে বলতো কি হয়েছে? লাইন ফাইন মারছিস নাকি? গাল দুটো লাল করে আকাশ হেসে বলে, বাট ওহো, লজ্জা পাওয়া হচ্ছে। হ্যাঁ, শোন, মেয়ে ফের চোখ করে না পড়িস না ভাই, বুঝছিস? লাইফ বরবাদ হয়ে যাবে। তুই ভাববি ভালোবাসা, আর সে মেয়ে তোকে চুষে আমসি করে ছেড়ে দেবে। 10টার মধ্যে 9টা মেরি এক ধান্দা। কি করে একটা সাদাসিধা ছেলেকে পাকড়াও করবে, আর বাবু বাবু বলে না যা পারবে তাই খিঁচে নেবে। কথাটা আকাশের পছন্দ হয় না। একটু অবজ্ঞার সুরেই বলে, তুমি কজনকে কি দিয়েছ? আমি অন্য চিজ ভাই, আমি যেমন দিই তেমন নিও। কাকে? মেয়েদের? বৌদিদের। আকাশ একটা বিষম খেলেও মুহূর্তে সেটা সামলে জিজ্ঞেস করে, বলছি কি কি দাও তুমি? সুখ দিবে, সুখ সুখ সুখ, বুঝিস? এই শহরের আনাচে কানাচে না অসুখী বৌদির পুরো গল্প। দেখ ভাই, প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা কর। চারদিকে ফ্ল্যাট বাড়ি, আর সব বাড়িতে একটা করে টোনাটনি। 90% ফ্ল্যাট বাড়ি তো শালা ইএমআইতে চলে।
তার মতো গাড়ি আছে। সেই টাকা জোগাড় করতে ব্যাটা ছেলেদের ফেটে চৌচির হয়ে যায়। সারাদিন গাধার মতো খাটে আর বাড়ি এসে মোষের মতো ঘুমায়। তার মানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? ঘরে ঘরে অসুখী বৌদি। আমি সেসব বৌদিদের লোকেট করে সুখ দিই, বুঝলি কিছু? অনায়াসে সঞ্জীব যে কথাগুলো বলে যাচ্ছিল আকাশ কিন্তু অনায়াসে শুনতে পাচ্ছিল না। তার গলার কাছটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছিল। বৌদি ধর, বুঝলি, বৌদি ধর। খুশি করতে পারলে মালামাল হয়ে যাবি। আকাশ তাও সাহস করে সঞ্জীবকে মিথ্যেবাদী প্রমাণ করতে চায়। এমন করে বলছো তুমি যেন কত মালামাল হয়েছ। দেখবি, এসব জিনিস সবাইকে দেখাতে নেই। তোমার ডার্লিং, তোকে দেখাচ্ছি। এই দেখ। বলতে বলতে সঞ্জীব তার গলা থেকে একটা মোটা সোনার চেন, জামার হাতা সরিয়ে একটা গোল্ডেন কালারের স্মার্ট ওয়াচ আর পকেট থেকে একটা আস্ত আইফোন বার করে দেখায়। শুধু ডেলিভারি কাজ করে এইসব ফুটানিগুলো মারতে পারতাম। মুহূর্তের মধ্যে সঞ্জীবের বক্তব্যের সারমর্ম বুঝে আকাশের মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে আসে, ছি। সত্যি সত্যি আকাশের ঘেন্না হচ্ছিল। কথা না বাড়িয়ে সরে পড়ে। আর সঞ্জীবের সে কি পিত্তি জ্বালানো হাসি। নির্ধারিত সময়ের দুদিন আগেই নিতাইনগর বাসস্ট্যান্ডে বসে থাকতে থাকতে আকাশ তার ফোনে নোটিফিকেশন দেখে চমকে ওঠে। ড্রিমল্যান্ড রেসিডেন্সি। দ্রুত বাইক ঘুরিয়ে আগে বাড়ি যায়। বাড়ির ফ্রিজে লুকানো চকলেট নিয়ে সোজা ওয়ার্কশপ। সেখান থেকে ব্লেজার দুটো নিয়ে ড্রিমল্যান্ড রেসিডেন্সির দিকে বাইক ছুটিয়ে দেয়। প্রায় ৮০ স্পিডে ড্রিমল্যান্ড রেসিডেন্সিতে পৌঁছতেই সিকিউরিটি একটু ভ্রু কুঁচকে তাকায়। কে, তুই তো বিকালের দিকে আসিস, আজ ভদ্রপুরে? যখন যেরকম ডেলিভারি থাকে দাদা। দাঁড়া, ম্যাডামকে কল করতে হবে। আকাশের মন কু ডেকে ওঠে। এই রে, এবার যদি বলে সিকিউরিটির কাছেই ব্লেজারগুলো রেখে দিতে। কিন্তু না, সিকিউরিটি ফোন সেরে তাকে ওপরেই যেতে বলে, অর্থাৎ গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। আকাশ একটা বড় করে শ্বাস নিয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে যায়। ফ্ল্যাটের দরজা খুলতেই একটা মুহূর্তের জন্য থমকে যায়। শিফনের শাড়ি আর স্লিপলেস ব্লাউজে নিকি যেন তার চোখ ঝলসে দেয়। আকাশ হাঁ করে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। এই তাকানোটা কি তা বোঝার বয়স নিকির হয়েছে। মনে মনে এই তাকানোগুলো যে উপভোগ করে না তা নয়, আবার এগুলোকে সামলাতেও সে জানে। হ্যাঁ বলো। ডেলিভারি ম্যাডাম। হ্যাঁ দাও। আকাশ ব্যাগ খুলে যত্ন করে ব্লেজার দুটো বাড়িয়ে ধরে। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম ম্যাম, একবার সব দেখে নেবেন। আকাশ আর এক মুহূর্তও দাঁড়ায় না, দ্রুত সিঁড়ি ধরে নামতে থাকে। বুকের ভেতরে হৃৎপিণ্ডের আওয়াজটা সে যেন শুনতে পাচ্ছে। যেভাবেই হোক ড্রিমল্যান্ড রেসিডেন্সির গেট পেরিয়ে তাকে বাইকের কাছে পৌঁছতেই হবে। ঠিক একতলার কয়েকটা সিঁড়ি বাকি থাকতে আকাশের ফোন বেজে ওঠে। অ্যাপে কাস্টমার প্রোফাইল থেকে কল আসছে। ধরবে কি ধরবে না ভেবে একটু শান্ত হয়ে কলটা রিসিভ করে। হ্যালো। এক্ষুনি তুমি ডেলিভারি দিয়ে গেলে না? হ্যাঁ ম্যাডাম। একবার এসো তো। কেন ম্যাডাম? আসতে বলছি তাই আসবে, না হলে কিন্তু আমি এক্ষুনি তোমাদের অ্যাপে কমপ্লেন করব। আকাশ কয়েক মুহূর্ত চুপ করে থাকে। কি হলো, আসছো নাকি আমি? আসছি ম্যাডাম, আসছি। কথা শেষ করেই আকাশ কলটা ডিসকানেক্ট করে দেয়। আকাশ জানে নিকি কেন তাকে ডাকছে। চকলেটটা সে তার ব্লেজারের ভাঁজেই রেখে দিয়েছিল। নিশ্চয়ই সেটা নিকি হাতে পেয়ে গেছে। যাবে কি যাবে না ভাবতে ভাবতে ঠিক করে নেয়, যদি মেয়েটা রাগারাগি করে তাহলে সরি বলে চকলেটটা নিয়ে চলে আসবে। খুব যদি চাপাচাপি করে তাহলে বলবে ভুল করে রেখে দিয়েছিলাম। নিজেকে বুঝিয়ে আকাশ ওপরের দিকে সিঁড়িতে পা বাড়ায়। তারপর কি মনে হতেই লিফটে উঠে যায়। ঘরের দরজাতেই নিকি দাঁড়িয়ে। আকাশ কিছুই হয়নি এমন একটা ভাব করে এগিয়ে যায়। ইয়েস ম্যাম। ভেতরে এসো। হ্যাঁ?
কথা শেষ না হতেই নিকি তার হাত ধরে ফ্ল্যাটের ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ফ্ল্যাটে এইভাবে বাইরে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলা যায় না। হ্যাঁ, কিন্তু ম্যাডাম। নিকি চকলেটটা বাড়িয়ে ধরে। এটা কি? আকাশ মাথা নিচু করে থাকে। বলো, এটা কি? ভুল করে রেখেছ? আকাশ তাও চুপ। নিকি কথা না বাড়িয়ে আকাশের শার্টের পকেটে চকলেটটা ঢুকিয়ে দিতে যায়। হাতে হাতে গিফট দেওয়ার সাহস না থাকলে এভাবে কাউকে দেবে না। আকাশ যেন নিজের অজান্তেই নিকির চকলেট ধরা হাতটা ধরে নেয়। একবারের জন্যও ভাবে না সে কি করছে, কেন করছে, কার সঙ্গে করছে, কিন্তু মুখে একটা কথাও উচ্চারণ করতে পারে না। কি হলো? হাত ধরলে কেন? কিছু বলবে? কি বলা উচিত আকাশ বুঝে উঠতে না পেরে থতমত খেয়ে হাতটা ছেড়ে দেয়। নিকি আবার বলে, কি হলো বলো কিছু? আমার জন্য এনেছিলে? আকাশের হাত আবার ঘামতে শুরু করেছে। একটা ঢোক গিলে শুধু মাথা নাড়া। কোথায় পেলে? এটা তো অনেক দাম। কোথায় পেলে? চুরি করেছ? না না, অনলাইনে কিনেছি, রিসিপ্ট আছে। তুমি সেদিন আমাদের ঝগড়া শুনেছিলে না? আকাশ মাথা নিচু করে। মেয়েদের মতো দাঁড়িয়ে না থেকে চকলেটটা দাও। আকাশ যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারে না। অবাক হয়ে নিকির দিকে তাকায়। আপনি নেবেন? নেব না মানে? এইরকম গিফট আমাকে কেউ কোনোদিন দেয়নি জানো। ইটস লাইক এ রিয়েল সারপ্রাইজ। আরে দেবে তো আমার হাতে। নিকি তার হাতটা বাড়িয়ে দেয়। আকাশ নিকির গলায় স্পষ্ট প্রশ্রয়ের ইঙ্গিত পেয়ে নিকির হাতে চকলেটটা রাখে। মুহূর্তটাকে আকাশের জন্য স্বপ্নের মতো মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাতে আকাশ ঘুমোতে পারে না। চকলেটের উপর নিকির চুমুগুলো সে যেন স্পষ্ট তার গালে অনুভব করতে পারে। আর এই কথা বলা বাহুল্য যে অল্প কয়েক দিনের মধ্যেই সত্যি সত্যি নিকির ঠোঁটের চুমু আকাশের প্রায় দৈনিক পাওনা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আকাশ বুঝতেও পারে না সময়ে অসময়ে নিকিদের খালি ফ্ল্যাটে পাওয়া চুমুগুলোর দাম একটু বেশিই দিতে হচ্ছিল। নিকি বুঝে গেছে তার যে অন্যায় আবদারগুলো বাবা মা মানবে না সেগুলো পূরণ করবে আকাশ। এই সুযোগে সে আকাশের কাছ থেকে প্রায়ই নানা নামি দামি উপহার আদায় করে নেয়। আকাশও নিকিতার প্রেমে পাগল হয়ে তাকে সবকিছু এনে দেয়। সেই উপহার আজ এয়ারপোর্ট, কাল জাঙ্ক জুয়েলারি থেকে শুরু করে দামি মেকআপ কিট পর্যন্ত গড়ায়। এমনকি ম্যাগাজিনের পাতায় লঞ্জরির বিজ্ঞাপন দেখে নিকিতাকে উস্কে দেয়। এইভাবে ফটোশ্যুট করার তার খুব ইচ্ছে। আর আকাশ একটু একটু করে 16 বছরের নিকির শরীরের আকর্ষণে তার সঞ্চয় শূন্য করে বিধবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে হাত দেয়। কিন্তু সে ফটোশ্যুট এখনো করা হয়ে ওঠে না। মাঝে মাঝে আজকাল সঞ্জীবের বলা কথাগুলো তার খুব মনে পড়ে। শোন, মেফের চক্করে না পড়িস না ভাই, বুঝছিস? লাইফ বরবাদ হয়ে যাবে। কিন্তু নিকি তো আর সঞ্জীবের কথা মতো অসুখী বৌদিদের মতো না। নিকি রাতের পর রাত তার সঙ্গে ফোনে কথা বলে। তার সুখ দুঃখের কথা, বাবা মায়ের ঝগড়ার কথা, মায়ের সঙ্গে নানান আঙ্কেলের সম্পর্কের কথা সব বলেছে। না না, নিকি তাকে ভালোই বাসে। কিন্তু ম্যাগাজিনের পাতায় লঞ্জরির মতো হুবহু লঞ্জরি এনে দেওয়ার পরেও নিকি এখনও তাকে ফটোশ্যুট করতে বলেনি কেন? প্রশ্নটা কুরে কুরে খায় আকাশকে। একদিন সত্যি সত্যিই নিকিকে জিজ্ঞেস করে বসে, তুই কি অন্য কাউকে দিয়ে ফটোশ্যুট করিয়ে নিয়েছিস? মুহূর্তের অভিমানে নিকির ঠোঁট ফুলে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, তুই আমাকে এরকম নোংরা ভাবিস? ওই লঞ্জরি পরে আমি কার সামনে দাঁড়াবো রে? নিকির চোখে জল দেখে আকাশ নিজেকে ক্ষমা করতে পারে না। বারবার ক্ষমা চায় নিকির কাছে। নিকিও শান্ত হয়ে বলে, আমি তো মায়ের প্রোম্যাক্স আইফোনটা ঝাড়ার সুযোগ খুঁজছি। প্রোম্যাক্স ছাড়া ফটোশ্যুট করে লাভ আছে বল? আকাশের মাথায় গেঁথে যায়, একটা আইফোনের জন্য তার এত বড় স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। বিভিন্ন শপিং সাইট খুঁজে দেখে, না, মায়ের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিলেও আইফোন প্রোম্যাক্স হবে না। এত বড় ব্যর্থতা! পৃথিবীতে একমাত্র ভালোবাসার মানুষের এইটুকু আবদার পূরণ করতে পারবে না? ছি, নিজেকে পুরুষ হিসেবে ভাবতে ঘেন্না হচ্ছে।
ভাবতে ভাবতে মাথায় আসে সঞ্জীবের তো একটা আইফোন আছে, ওটা কি প্রো ম্যাক্স নাকি। মনে মনে ঠিক করে নেয় সে সঞ্জীবকে ম্যানেজ করে একটা দিনের জন্য আইফোনটা ধার নেবে। সন্ধ্যার দিকে সঞ্জীবকে নিতাইনগর বাস স্ট্যান্ডে পেয়ে যায়। সঞ্জীবদা, একদিনের জন্য একটা জিনিস চাইবো, দিবি? ভাই তোর জন্য জান কবুল আছে, যা চাইবি সব দেবো, কিন্তু ঝাল ঝাল মাংস আর মাল খাওয়াতে হবে। বল খাওয়াবি? কত লাগবে বল, আমি দিয়ে দেবো। না ভাই সে হবে না, তোকেও সালা আমার সঙ্গে বসতে হবে। বল বসবি? বল বলছি বল। উপায় না দেখে আকাশ তাতেই হ্যাঁ বলেছিল। সন্ধ্যাবেলায় সতুয়ার পুকুর ধারে অন্ধকারে প্লাস্টিকের গ্লাস আর মাটির ভাঁড়ে মাংস নিয়ে সঞ্জীব আর আকাশ বসে। সঞ্জীবের জোরাজোরিতে আকাশও একটা গ্লাসে কিছুটা মদ ঢেলে বসে। সঞ্জীবের পেটে দুপাত্র পড়তে না পড়তেই শুরু হয় ওর বৌদিদের নিয়ে রসের গল্প। আকাশের অস্বস্তি বাড়তে থাকে। অস্বস্তি কাটাতেই আরও 2-3 বার মদ ঢেলে নেয়। একটা সময় কায়দা করে আকাশ সঞ্জীবের কাছ থেকে তার আইফোনটা 2 দিনের জন্য ধার চায়। মদের নেশায় তখন সঞ্জীব শুধু আদি রসের গন্ধ পায়। কি করবি ভাই, সত্যি করে বল না, কি করবি? গার্লফ্রেন্ডকে দেখাবি তাই না? হ্যাঁ বল 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 বল। না না, ফটোশুট করব। আরে তুই তো বহুত বড় খেলোয়াড় হয়ে গেছিস রে। এই কি শুট করবি রে? সেই 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 ছবি না? আবে তার জন্য আইফোন কেন লাগবে? তো এই দাদা আছে না, তোরা দুজনে যা ইচ্ছে করবি, আমি তোদের ভিডিও ছবি যা বলবি সব শুট করে দেবো, শুধু মালটাকে আমার সঙ্গে একবার শেয়ার করিস ভাই। সঞ্জীব কথা শেষ করার আগেই একটা খালি বোতল তার মাথার ওপরে এসে পড়ে। মুহূর্তের মধ্যে সঞ্জীবের চোখের সামনে অন্ধকার হয়ে যায়। পরের দিন আকাশ বিশ্বজয়ের হাসি নিয়ে নিকিতার সামনে এসে দাঁড়ায়। বেশ কায়দা করে পকেট থেকে একটা আইফোন বার করে নিকির হাতে ধরিয়ে দেয়। নিকি হাঁ হয়ে যায়। আনন্দে আকাশকে জড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে থাকে কয়েক মুহূর্ত। তারপর মুখ সরিয়ে বলে, এটা আমার তো। আমি তো ফটোশুটের জন্য এনেছিলাম, সেকেন্ড হ্যান্ড। তুই নিবি? তুই আমায় যা দিবি আমি তাই নেব। জানিস, সেদিন মায়ের কাছে আইফোন চেয়েছিলাম, মা বলল ক্ষমতা থাকলে নিজের রোজগার করে কিনে নিবি। আমিও মাকে দেখিয়ে দেব আমার বয়ফ্রেন্ড ওনার বয়ফ্রেন্ডগুলোর মতো স্কাউন্ড্রেল না। আমার বয়ফ্রেন্ড আমার সব উইশ ফুলফিল করে, সব। আকাশের বুকটা অহংকারে ফুলে ওঠে, শুধু মুখে বলে, ফটোশুট করবি না? দাঁড়া, ওগুলো পরে আসি। যেতে গিয়েও উত্তেজনায় আবার নিকি ফিরে আসে। আগে মোবাইলটা দেখি পিকচার কোয়ালিটি কেমন। নিকি নিজেই ফোনটা নিয়ে দেখে লক করা আছে। পাসওয়ার্ড? আকাশ স্থবিরের মতো কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। নিকি অধৈর্য হয়ে বলে, বলবি তো পাসওয়ার্ডটা? পাসওয়ার্ড লাগবে না। আকাশ খবরের কাগজে পেঁচানো কি একটা পকেট থেকে বার করে বাড়িয়ে ধরে। নে, ধর এটা। নিকি কাগজটা খুলে কয়েক মুহূর্ত সময় নেয়। বস্তুটা কি? কয়েক মুহূর্ত বোবায় পাওয়ার মতো তাকিয়ে বলে, কি এটা? ফিঙ্গারপ্রিন্ট। একটা মুহূর্ত, তারপরে নিকি সাংঘাতিক বমির দমক তুলে নিকি ছিটকে ওয়াশরুমে চলে যায়। আকাশ হাসতে থাকে। আরে কি হলো তোর? ফোনটা আনলক করতে হবে তো। ফটোশুট করবি না? হ্যাঁ কিরে নিকি? বলতে বলতে আকাশের হাসি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তার হাতে তখনও একটা মানুষের রক্তমাখা বুড়ো আঙুল ধরা। বুড়ো আঙুলের ডগায় এখনো শুকনো ঝোল লেগে আছে। শুনলেন ভিটপির গল্প ফিঙ্গারপ্রিন্ট। কাহিনীকার সাদওয়াল, চরিত্রাভিনয়ে শ্যামাশ্রী, অমিত এবং রামস্বরূপ। আবহ, শব্দগ্রহণ ও শব্দমিশ্রণ সৌমেন। স্টুডিও TGC সাউন্ড হাউস।